আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ এইচএসসি 26 স্পেশাল এবং যারা শিক্ষক নিবন্ধন এডমিশন দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা যেটা করব, আজকে আমরা অনুপাত বিশ্লেষণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে। এই অধ্যায়টা একাডেমিক লাইফ থেকে শুরু করে চাকরি বাকরির পরীক্ষা, মানে এডমিশন টেস্ট, সব জায়গায়, মানে সকল ধরনের পরীক্ষায় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো শুরুতে যারা যুক্ত হচ্ছেন সবাইকে বলবো শুরুতে লাইভটা শেয়ার করে দেন, এবং লাইভটাতে অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দেন। পরিচিত যারা আছে ওদেরকে কমেন্টে মেনশন করে দেই, যাতে করে সবাই মিলে ক্লাসটা করতে পারে আমাদের সাথে। সবাই একটু, আর যারা যুক্ত হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। মোবাইল ওকে, সবাই একটু শুরুতে সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু যার যার জায়গা থেকে লাইভটা একটু ফাস্টে একটু শেয়ার করে দিই, যাতে করে সবাই শুরুতে যুক্ত হতে পারে আমাদের সাথে লাইভে। আর আজকে কিন্তু আমরা একটু দীর্ঘ সময় আলোচনা করব, মানে পুরো চ্যাপ্টারটা আমরা শেষ করার চেষ্টা করব। এই জন্য সবাইকে অনুরোধ করব ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করবো প্লিজ। অনেকে অলরেডি যুক্ত হয়ে গেছি। যারা ক্লাসটা আসলে করতে চাই, যারা হিসাব বিজ্ঞান শিখতে চাই, আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করি যার যার জায়গা থেকে। আমরা প্রত্যেক দিন ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে যেন আপনারা ভালো করেন, এইটাই মূল টার্গেট, আর অন্য কোনো কিছু না। যেন আপনারা হিসাব বিজ্ঞানটা ভালোভাবে শিখতে পারেন। যে যে ব্যাকগ্রাউন্ডের যে যে জায়গা থেকে পরীক্ষা দিবেন না কেন, সেটা শিক্ষক নিবন্ধন হোক, সেটা আপনি এইচএসসি হন, আপনি যে ব্যাকগ্রাউন্ডের থেকে হন না কেন, যেন আপনি আলটিমেটলি অ্যাকাউন্টিংটা শিখতে পারেন মৌলিক জায়গা থেকে, সেই চেষ্টাটাই কিন্তু আমি করে যাচ্ছি। এই জন্য সবাইকে অনুরোধ করবো একটু লাইভটা শুরুতে শেয়ার করে দিই। জাস্ট একটা ঘন্টা আমাকে সময় দেন, এই অনুপাত বিশ্লেষণের উপর একটা ভালো বেজ আপনার তৈরি হবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। এটার উপর ভালো একটা প্রস্তুতি আপনার তৈরি হবে। কে কোন ব্যাকগ্রাউন্ডের এখানে আছেন, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তারাও একটু জানায়েন, আর হচ্ছে যারা এইচএসসি কারা কারা আছো তোমরাও একটু জানাও আমাকে। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ওখানে একটু দিয়ে দিই, একটা মিনিট একটু সময় দিবেন। ওকে, আচ্ছা। সাউন্ড আজকে ঠিক আছে কিনা? গতকালকে সাউন্ডের একটু প্রবলেম ছিল, আজকে সাউন্ডটা ঠিক আছে কিনা? ঠিক আছে, আজকে সাউন্ডটা ঠিক আছে কিনা আমরা একটু জানতে চাই। আমাদের এই সেম ক্লাসটা কিন্তু আমাদের সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজেও হচ্ছে, তো আপনারা ওখান থেকেও ক্লাসটা যুক্ত হতে পারবেন যারা ক্লাস করছেন। তো আসিফ মারুফ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ল্যাবটা শেয়ার করি, ল্যাব কিন্তু শেয়ার হয় নাই, আর শেয়ার না হলে আলটিমেটলি ক্লাস কিন্তু জমবে না। সবাই একটু ল্যাবটা শেয়ার করে দেই, যাতে করে সবাই আসলে ক্লাসটাতে যুক্ত হতে পারে। হিসাব বিজ্ঞানটা আলটিমেটলি আর সবারই লাগবে, আমাদের সবার প্রয়োজন এই হিসাব বিজ্ঞান। এবং আমি চেষ্টা করবো আজকের ক্লাসে এই চ্যাপ্টারের একটা পুরোপুরি ধারণা আপনাকে দেওয়ার। ঠিক আছে, তাসলিমা খাতুন ম্যানেজমেন্ট থেকে, যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের এই ব্যাপারটা কাজে লাগবে। ঠিক আছে, আপনারা শেয়ার না করলে কিন্তু আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার যে অমানসিক পরিশ্রম সেটা হয়তো করব না। আর সবারই একটু কন্ট্রিবিউশন থাকা উচিত। আপনারা এখন পর্যন্ত কেউই শেয়ার করেন না, একটু শেয়ার করে দেন সবাই, এবং ভিডিওতে অবশ্যই একটা লাভ রিয়েক্ট দিয়ে দেন। ঠিক আছে, সাইফুল ইসলাম, ঠিক আছে, জনিফা, হাবিবুর রহমান, সজল, হাবিবুর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই একটু শেয়ার করে দেন, ক্লাস উপস্থিতি বেশি থাকলে আমার আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দেন, ক্লাসে যত উপস্থিতি থাকবে ভালো লাগার পরিমাণ তত বাড়বে। আমরা ক্লাস শুরু করবো এখনই। ঠিক আছে,
আর হচ্ছে স্পেশালি প্রত্যেকটা কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো বারবার আসছে, রিপিটেটিভ কোশ্চেন, আমরা কিন্তু সেই কোশ্চেন গুলা নেওয়ার চেষ্টা করছি এবং আমরা কিন্তু এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখানে প্রথম যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার? আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল হচ্ছে 5 প্রকার। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকারের একটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ, একটা হচ্ছে কি অনুপাত বিশ্লেষণ, যেটাকে আমরা বলি রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, একটাকে বলি রেশিও অ্যানালাইসিস, তারপর আছে ট্রেন্ড অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস, কমন সাইজ অ্যানালাইসিস, কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই হচ্ছে 5 প্রকারের অ্যানালাইসিস, তার মধ্যে একটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এখন এই অনুপাত মানে কি জানেন? অনুপাত মানে হচ্ছে ধরেন হচ্ছে দুইটা সংখ্যার, হ্যাঁ দুইটা সংখ্যার, এখানে ধরেন হচ্ছে 50, এখানে আছে 20, এভাবে তো মূলত আমরা বের করব। তাহলে এই দুইটা সংখ্যার আসলে কি গাণিতিক সম্পর্ক নির্দেশ করে। অনুপাত মানে হচ্ছে দুইটি সংখ্যার কি করে গাণিতিক সম্পর্ক কি করা হয়, নির্দেশ করা হয় বা হচ্ছে প্রকাশ করা হয়। ঠিক এই প্রশ্নটা একটু খেয়াল করেন, অনেকবার আসছে পরীক্ষায়। পারস্পরিক তুলনাযোগ্য, কি যোগ্য? তুলনাযোগ্য দুইটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে, দুইটি ঘটনা কাকে? সংখ্যাত্মক প্রকাশকে আসলে কি বলা হয়? অনুপাত বিশ্লেষণ বলা হয়। ঠিক আছে, পারস্পরিক তুলনাযোগ্য দুইটি ঘটনার সমষ্টিকে কি বলা হচ্ছে? মানে হচ্ছে সংখ্যাত্মক প্রকাশকে বলা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী আর মানে কি করে আর্থিক বিশ্লেষণের যে 5টা ধাপ আছে তার মধ্যে একটা হচ্ছে কি অনুপাত বিশ্লেষণ। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দেন। কমেন্টে আপনাদের পরিচিত অনেকে আছে যারা এইচএসসি ক্যান্ডিডেট, এইচএসসি সাব 20, যারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখনো বাকি আছে দিবে, এবং অনেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য দীর্ঘ মানে হচ্ছে অধীর আগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা শেয়ার করেন। যদি আপনারা, আমি কিন্তু ডেইলি রুটিন দিছি, মানে প্রতিদিন পরীক্ষার এটা রুটিন দিছি যে প্রতিদিন কি হবে, 2টা করে পরীক্ষা হবে। যদিও আজকের পরীক্ষার টাইমটা এক্সপায়ার্ড হয়ে গেছে, আজকে ক্লাস নিয়েছি পেড কোর্সে, তাই পরীক্ষা নিতে পারি নাই। সেম ডেটে আগামীকালকে ক্লাস পরীক্ষা হবে। প্রতিদিন 2টা পরীক্ষা, প্রতিদিন ক্লাস থাকতেছে। সুতরাং একটু আপনারা কন্ট্রিবিউট করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের ভালোর জন্য কন্ট্রিবিউট করার। আচ্ছা, এই প্রশ্নটা স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে কি বলে? এই যে এই টাইপের যে অনুপাত গুলো আছে এগুলা পড়তে গেলে আপনাদেরকে আসলে একটু বেসিক আলোচনা শিখতে হবে, একটু মূল বিষয় জানতে হবে। এই যে আমরা অনুপাত বিশ্লেষণ পড়তেছি, কি পড়তেছি আমরা? চ্যাপ্টারটার নাম কি? অনুপাত বিশ্লেষণ, তাই তো? চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আচ্ছা, এই যে অনুপাত বিশ্লেষণ, আমরা জানি, আমরা ছোট থেকে সবাই এই চ্যাপ্টারটা পড়ছি, তো পরে আমরা যে জিনিসটা উপলব্ধি করছি যে অনুপাত মানে আসলে অনেকগুলো সূত্র। কি অনুপাত মানে? অনেকগুলো কি সূত্র। এখন আমাদেরকে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে যেটা জানতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে এই অনুপাতের সূত্রগুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন, এই অনুপাতের সূত্রগুলোকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে? 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি 1 তারল্য অনুপাত, ক্যাটাগরি 1 কি অনুপাত? তারল্য অনুপাত। ঠিক আছে, তারল্য 2 এটাকে আমরা বলতে পারি মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। ঠিক আছে, তারপর আরেকটা ক্যাটাগরির নাম দিতে পারেন আপনি হচ্ছে দক্ষতা, দক্ষতা যাচাই অনুপাত। ঠিক আছে, দক্ষতা যাচাই অনুপাত। এই দক্ষতা যাচাই অনুপাতে একটা নাম দিতে পারেন কার্যকারিতা, কার্যকারিতা যাচাই অনুপাত। আরেকটা হচ্ছে সচ্ছলতা যাচাই অনুপাত, সচ্ছলতা যাচাই অনুপাত। তাহলে অনুপাত পাইলাম আমরা কত ধরনের, খেয়াল করেন তো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। অনুপাত হচ্ছে 4 ধরনের। অনুপাত কয় ধরনের? 4 জনের। অনুপাত হচ্ছে কত ধরনের? অনুপাত হচ্ছে 4 ধরনের। ভালো করে খেয়াল করেন, অনুপাত বিশ্লেষণ কত ধরনের? অনুপাত বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখলাম যে অনুপাতের সূত্রগুলো কত ধরনের বলেন? 4 ধরনের। একটা হচ্ছে তারল্য অনুপাত, খেয়াল রাখতে হবে এই তারল্য অনুপাতের আন্ডারে কিন্তু অনেকগুলো সূত্র আছে। আবার মুনাফা অর্জন ক্ষমতা অনুপাতের আন্ডারে আরো কিছু সূত্র আছে। তারপরে তারল্য দক্ষতা বা কার্যকারিতা যাচাই অনুপাত, এটার আন্ডারে কিছু সূত্র আছে। সচ্ছলতা যাচাই অনুপাত, এটার আন্ডারেও কিছু সূত্র
আছে। তো পরীক্ষায় অনেক সময় চলে আসে নিচের কোনটি তারল্য অনুপাত, নিচের কোনটি সচ্ছলতা যাচাই অনুপাত, নিচের কোনটি কার্যকর্তা যাচাই অনুপাত, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমাকে কি করতে হবে, কোন ক্যাটাগরিতে কোন সূত্রগুলো আছে এটা আমাকে খুব ভালো করে জানতে হবে। কোন ক্যাটাগরিতে কোন সূত্রগুলো আছে এগুলো আমাকে ভালো করে জানতে হবে, পাশাপাশি এই ব্যাপারগুলো দ্বারা কি বোঝায় এটাও জানতে হবে। এটা জানার জন্য আমাদের একটা শীট আছে, সেই শীট থেকে আপনাদেরকে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ ক্লাস শেষে এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ক্লাস শেষে এই শীটটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? সো প্রথম ক্যাটাগরি, প্রথম যে ক্যাটাগরি সেটাকে আমরা কি বলতেছি, সেটার নাম আমরা কি দিছি, তারল্য অনুপাত। মনে আছে আপনাদের? প্রথম যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির নাম হচ্ছে কি, তারল্য অনুপাত। আমরা প্রথম ক্যাটাগরির নাম হচ্ছে তারল্য অনুপাত। এই তারল্যর ইংলিশ হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি। আচ্ছা, এই তারল্য পড়তে গিয়ে আমরা একটা তরল সম্পদের সাথে একটু পরিচিত হইনি। আচ্ছা, এগুলো একটু পরে পড়বো, এখন না। আচ্ছা, তো তারল্য অনুপাত দ্বারা কি বোঝায়, এই তারল্য শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? তারল্য মানে হচ্ছে, বা তরল সম্পদ বলতে বোঝায় যে সম্পদকে খুব দ্রুত সময়ের সাথে নগদ অর্থে রূপান্তর করা যায়, এটাকে বলা হচ্ছে তরল সম্পদ। কথা বুঝতে পারছেন? যে সম্পদ গুলাকে কোনো আর্থিক ক্ষতির ব্যতীত, ধরেন এই কলমটার দাম আছে 10 টাকা, এই কলমটা যদি আমি 10 টাকায় বিক্রি করে দিতে পারি, তাহলে কি আমার কোনো আর্থিক ক্ষতি হয়েছে? হয় নাই। তাহলে এই কলমটাকে আমি তরল সম্পদ বলতে পারবো। আমি যদি না পারি, এই কাজটা যদি আমি না করতে পারি, দেখা গেলো যে এটা 10 টাকা বিক্রি করতে গেলে আমি 8 টাকা পাচ্ছি, তখন এটাকে আর তরল সম্পদ বলা যাবে না। তরল সম্পদ মানে হচ্ছে এটাকে যখন আমি নগদে কনভার্ট করব, তখন আমার নগদ অর্থ কি হবে না, মানে হচ্ছে নগদ মূল্য হ্রাস পাবে না, কোনো আর্থিক ক্ষতি হবে না। ঠিক একইভাবে এখানে তারল্য অনুপাত দ্বারা কি বোঝাচ্ছে, তারল্য দিয়ে কি বোঝাচ্ছে, তারল্য আর হচ্ছে তরল সম্পদ এক জিনিস না। এই তারল্য দিয়ে বোঝাচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। ব্যাংকের ক্ষেত্রে দেখবেন একটা তারল্যের নীতি আছে, ব্যাংকের ক্ষেত্রে একটা তারল্যের নীতি আছে যে ব্যাংক সবসময় তার টোটাল আমানতের একটা নির্দিষ্ট অংশ তার কাছে জমা রাখে। কেন জমা রাখে? কারণ গ্রাহকরা যে তার কাছে টাকা আমানত রাখছে, গ্রাহক তো যে কোনো সময় টাকা ফেরত চাইতে পারে। সো ব্যাংক যেন গ্রাহক চাহিদা মাত্র টাকা পরিশোধ করতে পারে, এই জন্য তাকে কিছু টাকা সবসময় কি করতে হয়, তার পকেটে রাখতে হয়। তাহলে ব্যাংকের গ্রাহকের টাকাটা যে ব্যাংকের কাছে আমানত রাখছে, ব্যাংকের জন্য এটা কি দায়? তাহলে তারল্য কেন রাখতেছে? যেন দায়টা চাহিদা মাত্র কি করা যায়, পরিশোধ করা যায়। তার মানে মনে রাখতে হবে, তারল্য অনুপাত বা তারল্য বলতে বোঝায় স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। এইটা আপনাকে মনে রাখতে হবে, স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা, পরিশোধের ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কিন্তু পরীক্ষা আসবে। সবাইকে একবারে আমি যেগুলা যে জায়গাগুলা বারবার বলবো যে গুরুত্বপূর্ণ, এগুলো আপনার গুরুত্ব দিয়ে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে কিন্তু আসলে মানে যে রুটিন আমি দিছি যে প্রতিদিন আপনাদের জন্য আমি চেষ্টা করব ক্লাস নেওয়ার, সেটা কন্টিনিউ করা আমার জন্য টাফ হয়ে যাবে। স্যার স্লাইড গুলো একটু, ওকে ঠিক আছে, স্লাইড তো আমি দিয়ে দিচ্ছি, স্লাইডও দিয়ে দিব, ওই শীটটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন আসেন তারল্য অনুপাত। তাহলে তারল্য বিষয়টা আমি শিখলাম, লিকুইডিটি বিষয়টা বুঝবো, যে লিকুইডিটি ক্রাইসিস বলে না, তার মানে আমার যে স্বল্প মেয়াদী দায় সেটা আমি পরিশোধ করতে না পারার মানে হচ্ছে ক্রাইসিসে পড়ে যাওয়া। তাহলে এখন এই তারল্য অনুপাত গুলো কি কি আছে, কোন কোনগুলোকে আমরা তারল্য অনুপাত বলবো, সেটা আমরা এখন একটু দেখবো। খেয়াল করো, একবারে সিকিউ পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আজকের ক্লাসটা কমপক্ষে 50টা শেয়ার হওয়া উচিত। আমার মনে হয় যে কমপক্ষে 50টা শেয়ার হলে তাহলে আমরা অনেক নতুন স্টুডেন্টও আমরা পাইতাম, অনেক নতুন ছেলেপেলেরা আমাদের সাথে যুক্ত হইতো। কমেন্টে কিন্তু আমরা হাইডেড লিখে একটা কমেন্ট করতে পারি। আমরা হচ্ছে আমাদের পরিচিত যারা আছে, ছোট ভাই ব্রাদার বা আমার সমবয়সী, তাদেরকে মেনশন করতে পারি। অনেকগুলো গ্রুপে আপনারা যুক্ত থাকেন, সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন। সবকিছু মিলে শেয়ার না করলে কিন্তু ক্লাসে আসলে উপস্থিতি বাড়বে না। ক্লাসে এখন পর্যন্ত 2টা শেয়ার হয়েছে, কোন ভদ্রলোক ভদ্র মহিলা করছেন আমি ঠিক জানি না। আপনারা শেয়ার না করলে, ক্লাসও যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে আমার জন্য এগুলা কন্টিনিউ করা একটু টাফ। ওকে, তো প্রথম যে অনুপাত, সেই অনুপাতটার নাম কি? সেটার নাম হচ্ছে চলতি অনুপাত। কি অনুপাত? চলতি অনুপাত। তো সূত্রটা একটু আলোচনা করে ফেলবো, যদি এমসিকিউ সলভ করবো। চলতি অনুপাত সূত্র কি? চলতি সম্পদ বাই চলতি দায়। আদর্শ মান হচ্ছে 2:1। এটা আসবেই পরীক্ষায়, এই সূত্র এটা আসবেই। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। এই 2 আর 1 দ্বারা কি বোঝায় আপনারা জানেন? এই 1 দ্বারা বোঝায় চলতি দায়, আর এই 2 দ্বারা বোঝায় চলতি সম্পদ।
অর্থাৎ আপনার যদি 1 টাকা দায় থাকে আপনার কমপক্ষে 2 টাকা সম্পদ থাকতে হবে। 1 টাকা দায় থাকলে আপনার কমপক্ষে কি থাকতে হবে? 2 টাকা সম্পদ থাকতে হবে। এই যে আপনারা যদি একটু শেয়ার টেয়ার করেন, ওই যে দেখেন একজন হাইলাইট করছে ডেবিট একা, দেখবেন যে তাহলে উপস্থিতি বাড়ে। হ্যাঁ, আপনারা একটু কোঅপারেট করেন প্লিজ। আপনাদের এই নিবন্ধনের প্রস্তুতি, এইচএসসির প্রস্তুতি সবকিছুর জন্য অ্যাকাউন্টিং সর্বোচ্চ চেষ্টা করবে। আচ্ছা, চলতি সম্পদ গুলা কি কি, চলতি দায় গুলা কি কি, এগুলো আমরা আমাদের শীটের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি পড়লে আপনার আর খুব বেশি প্রেশার হবে না, এগুলো আপনারা চিনেন অবশ্যই। আচ্ছা, তাহলে চলতি অনুপাতের বেসিক কাজ কি? চলতি অনুপাত দিয়ে আমরা কি ক্যালকুলেট করব? প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি দ্বারা চলতি বা স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, আমরা উত্তর করবো চলতি অনুপাত। সূত্র কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়, সোজা হিসাব, শেষ। এবার চলে আসেন হচ্ছে দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন নাম কতগুলা: তড়িৎ, এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, দ্রুত। ঠিক আছে, দ্রুতি না, দ্রুত হবে। ঠিক আছে, তড়িৎ, এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, দ্রুত, এটাকে কুইক বাই অ্যাসিড টেস্ট রেশিও বলে। কুইক বাই অ্যাসিড টেস্ট রেশিও বলে। সূত্রটা কি খেয়াল করেন? তড়িৎ সম্পদ বা তড়িৎ দায়। এই সূত্র আমার পড়ার দরকার নাই, তড়িৎ সম্পদ বা তড়িৎ দায় পড়ার দরকার নাই। আমি তাহলে কি পড়বো? আমি পড়বো হচ্ছে এইভাবে, চলতি অনুপাতের সূত্রটা কিভাবে পড়বো? তড়িৎ অনুপাতের সূত্রটা পড়বো হচ্ছে চলতি সম্পদ, যারা লিখতেছেন লিখে নিতে পারেন, চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ। একবারে বেসিক আলোচনা, ঠিক আছে, একবারে বেসিক আলোচনা। ডিভাইডেড বাই চলতি দায়, তাহলে এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে তড়িৎ অনুপাতের সূত্র বা দ্রুত অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অথবা এসিড টেস্ট অনুপাতের সূত্র। চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ আর অগ্রিম খরচ বাদ দিবেন। তাহলে খেয়াল করেন, এই যে উপরের অংশটা, এটার নাম বলা হচ্ছে তরল সম্পদ। এটার নাম কি? এটার নাম হচ্ছে তরল সম্পদ। তাহলে তরল সম্পদের সূত্র কি দাঁড়াইলো? তরল সম্পদের সূত্র দাঁড়াইলো চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ আর অগ্রিম খরচ বাদ দিতে হবে। তাহলে কি এখান থেকে একটা ক্লিয়ার মেসেজ পাওয়া যায়? ক্লিয়ার মেসেজটা কি? যে সকল চলতি সম্পদকে তরল সম্পদ বলা যাবে না, কারণ চলতি সম্পদের মধ্যে এমন দুইটা সম্পদ আছে যেগুলো তরল সম্পদ নয়। তাহলে সমাপনী মজুদ আর অগ্রিম খরচকে কি বলা যাবে না? তরল সম্পদ বলা যাবে না। এই জন্য আমরা বলতে পারি সকল তরল সম্পদই চলতি সম্পদ, কিন্তু সকল চলতি সম্পদকে তরল সম্পদ বলা যাবে না, কারণ এগুলাকে আপনি চাইলে সমাপনী মজুদ আপনি চাইলেই যে মূল্য আছে সেই মূল্যে আপনি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, শীট দিয়ে দিব ইনশাল্লাহ, শীট দিয়ে দিব। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে নিবন্ধন এবং এইচএসসি যে গ্রুপ আছে, আমি আলাদা আলাদা দুইটা গ্রুপে শীট দিয়ে দিব এবং যে স্লাইড থেকে পড়াচ্ছে স্লাইডও দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে, আর এটার আদর্শ মান কত? এটা আদর্শ মান হচ্ছে 1:1। চলতি অনুপাত আদর্শ মান ছিল 2:1। চলতি অনুপাত আদর্শ মান কত? 2:1। আর তড়িৎ অনুপাত আদর্শ মান কত? 1:1। অর্থাৎ 1 টাকার দায় থাকলে আমার 1 টাকার সম্পদ থাকলে হবে, 1 টাকার দায় থাকলে আমার 1 টাকার সম্পদ থাকলেই হবে। তাহলে প্রশ্ন করতে পারেন দুইটা অনুপাতের মধ্যে পার্থক্য কি? এক জায়গায় বলতেছেন 2 টাকার সম্পদ থাকতে হবে, আরেক জায়গায় বলতেছেন 1 টাকার সম্পদ থাকতে হবে। কারণ হচ্ছে এই যে এইখানে যদি একটু নামের মধ্যে খেয়াল করেন, এখানে সবগুলোর মধ্যে একটু দ্রুত আছে না, অগ্নি, দ্রুত, এসিড, এইটাই মূল পার্থক্য। ওইটা চলতি অনুপাত দ্বারা বোঝায় চলতি দায় পরিশোধের স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, আর এইটাও চলতি বা স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, কিন্তু এখানে একটা শব্দ আছে হচ্ছে তাৎক্ষণিক। দেখি, তাৎক্ষণিক এই শব্দটা যদি পান যে স্বল্পমেয়াদী বা চলতি দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা নির্দেশ করে কোন অনুপাত, তাহলে উত্তর হবে তড়িৎ, এসিড টেস্ট, অগ্নি বা দ্রুত পরীক্ষা অনুপাত। বলা হচ্ছে যে 2 টাকার সম্পদ থাকতে হবে চলতি অনুপাতের ক্ষেত্রে। 2 টাকার সম্পদ কি? কিছু আপনার কাছে, কিছু রহিমের কাছে, কিছু করিমের কাছে, এরকম। হ্যাঁ, যেমন সমাপনী মজুদও আছে। সমাপনী মজুদ তো তড়িৎ অনুপাত বলতেছে, সমাপনী মজুদ আমি গণনায় আনবো না, আমি চাইলেই তো এটা নগদ টাকায় রূপান্তর করতে পারবো না, এটা বিক্রি করার জন্য আমার অপেক্ষা করতে হবে। এত কিছু করার দরকার নাই। ইনস্ট্যান্ট তোমার কাছে কত টাকা আছে যে যেটা দিয়ে তুমি তোমার স্বল্পমেয়াদী দায়গুলো পরিশোধ করতে পারবা। এই ইনস্ট্যান্ট ব্যাপারটাই ক্যালকুলেট করে কোন অনুপাত? তড়িৎ বা তারল্য অনুপাত। এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, 3 নাম্বার অনুপাত গুরুত্বপূর্ণ, চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। এখন এই চলতি বা কার্যকরী মূলধন কি? যে ব্যবসার যে দৈনন্দিন ব্যয়, এই দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য যে মূলধন দরকার সেটা নাম হচ্ছে কার্যকরী বা চলতি মূলধন। স্যার গুরুত্ব সহ দিবেন প্লিজ। আচ্ছা, চেষ্টা করবো। ওকে, আপনারা কিন্তু লাইভটা শেয়ার করতেছেন না। এক হচ্ছে শেয়ার করতেছেন না, দ্বিতীয় হচ্ছে রেসপন্স কম। তাহলে কিন্তু আমরা সপ্তাহে 7 দিন ক্লাসের থেকে আমরা ব্যাকে এসে আমরা সপ্তাহে 2টা বা 3টা ক্লাসের মধ্যেই থাকবো। ওকে, তাহলে চলতি বা কার্যকরী মূলধন অনুপাতে যাওয়ার আগে শিখবো চলতি বা কার্যকরী মূলধন কাকে বলে। চলতি বা কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, সোজা হিসাব। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে সূত্র এমসিকিউতে চলে আসবে, চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইকুয়ালস টু
চলতি বা কার্যকরী মূলধন অনুপাত, সোজা হিসাব শেষ। তাহলে চলতি বা কার্যকরী মূলধন অনুপাত মানে কি, চলতি বা কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ, চলতি বা কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে চলতি বা কার্যকরী মূলধন অনুপাত আমরা পেয়ে গেলাম, শেষ। ঠিক আছে, এটারও আদর্শ মান কত, 1, এটারও আদর্শ মান কত, 1। অর্থাৎ আমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যদি 1 টাকা দরকার হয়, তাহলে আমার কাছে 1 টাকা থাকলেই হবে। ঠিক আছে, 1 টাকা থাকলেই হবে। তাহলে এই যে 3টে অনুপাত পড়লাম, চলতি, তড়িৎ আর হচ্ছে কার্যকরী মূলধন, এই 3টে অনুপাতকে আমরা কি অনুপাত বলবো, তারল্য অনুপাত। এই 3টে অনুপাতকে আমরা কি অনুপাত বলবো, এই 3টে অনুপাত তারল্য। আর এই 3টাকে একটু বিস্তারিত করালাম, কারণ এমসিকিউ তে এই 3টা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আরেকটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। খ নাম্বার অনুপাত। এবার কি আছে, কার্যকারিতা বা সক্রিয়তা অথবা দক্ষতা, কার্যকারিতা, সক্রিয়তা অথবা দক্ষতা যাচাই অনুপাত। বলছিলাম না এক ধরনের অনুপাত আছে, কার্যকারিতা, সক্রিয়তা বা দক্ষতা যাচাই অনুপাত। তাহলে এই অনুপাত দ্বারা কি বোঝায়, এই অনুপাত দ্বারা বোঝাচ্ছে এই প্রতিষ্ঠান তার যে সম্পদ আছে, এই সম্পদগুলো কতটুকু কার্যকর ভাবে ব্যবহার করতে পারছে। মানে প্রতিষ্ঠানের যে সম্পদ আছে, এই সম্পদগুলো কতটুকু দক্ষতার সাথে, কতটুকু কার্যকরী ভাবে ওই প্রতিষ্ঠান ইউজ করতে পারছে, এটাকে বলা হচ্ছে কার্যকারিতা সক্রিয়তা অনুপাত, যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও। কি বলা হচ্ছে, অ্যাক্টিভিটি রেশিও বলা হচ্ছে, অ্যাক্টিভিটি রেশিও বলা হচ্ছে। আরেকটা জিনিস ইজি করে দিই আপনাদেরকে, এই কার্যকারিতা সক্রিয়তা অনুপাতগুলো সবগুলোর সাথে ম্যাক্সিমাম সাথে কি শব্দ থাকবে, আবর্তন। কি থাকবে, আবর্তন। আবর্তন মানে চক্র আকারে ঘুরা, আবর্তন মানে কি চক্র আকারে ঘুরা, এইটা থাকবে। যেমন দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, দেখেন একটু খেয়াল করেন, সবগুলোর সাথে একটু কি থাকবে, আবর্তন থাকবে। সবগুলোর সাথে এটা কি থাকবে, মজুদ আবর্তন অনুপাত, স্থায়ী সম্পদ আবর্তন অনুপাত, মোট সম্পদ আবর্তন অনুপাত। কথা কি বুঝতে পারছেন, আর সবগুলোর সাথে এটা কি থাকবে, আবর্তন থাকবে। এবার 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে উপার্জন বা মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত, প্রফিটাবিলিটি রেশিও। এইটা হচ্ছে কি, এবার আমরা কি বলবো, যে মুনাফা অর্জন ক্ষমতা, আমি আসলে কতটুকু মুনাফা, দক্ষতার সাথে আমি কতটুকু কি করছি, মুনাফা অর্জন করতে পারছি। ঠিক আছে, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন এবিলিটি। সো এখানে একটা ব্যাপার আছে, মুনাফা মুনাফা মুনাফা। তাহলে সবগুলোর মধ্যে একটা, সবগুলো সূত্রের মধ্যে একটা মুনাফা থাকবে, সবগুলো সূত্রের মধ্যে একটা কি থাকবে, মুনাফা থাকবে। সোজা হিসেবে যে মোট মুনাফা অনুপাত, এই যে সূত্রের মধ্যে মুনাফা আছে, মোট মুনাফা ডিভাইড বাই নিট লাভ, এরকম। ঠিক আছে, এই যে নিট মুনাফা, নিট মুনাফা ডিভাইড বাই বিক্রয়, সম্পত্তির উপর উপার্জন ক্ষমতা, উপার্জন মানেই তো মুনাফা, উপার্জন মানেই তো মুনাফা। তাহলে সবগুলোর সাথে একটা কি থাকবে, একটা মুনাফা থাকবে। ঠিক আছে, সবগুলোর সাথে একটা মুনাফা থাকবে, মালিকানা সত্ত্বের উপর মুনাফা, সাধারণ শেয়ার সত্ত্বের উপর মুনাফা। তাহলে এগুলোতে একটা কি থাকতেছে, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা। এইতেও একটা ব্যাপার পাইছি, বিনিয়োজিত মূলধন। এটা আমরা আলাদা যখন প্রশ্ন আসবে তখন আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োজিত মূলধন বের করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি 3টা ক্যাটাগরি আপনাদেরকে শিখাইলাম। কয়টা ক্যাটাগরি, তারল্য অনুপাত চিনাইলাম, তারপরে হচ্ছে চিনাইলাম হচ্ছে কার্যকারিতা বা সক্রিয়তা, আর এটা ছিল মুনাফা অর্জন ক্ষমতা। এইগুলো ছাড়া আর যা পাওয়া যাবে সব হয়ে যাবে সচ্ছলতা যাচাই অনুপাত। এই 3টা ছাড়া যা পাবেন সব হবে সচ্ছলতা, এই 3টা ছাড়া যা পাবেন সব কি সচ্ছলতা। স্যার ক্লাসে জয়েন করার সাথে সাথে শেয়ার করে দিই। সজল, হ্যাঁ আপনি শেয়ার করছেন, আর কেউ শেয়ার করে না। স্যার আমি ভর্তি হবো, মাসুদ জোর আপনি কিসে ভর্তি হতে চাচ্ছেন? আমাদের শুধু এইচএসসির অ্যাকাউন্টিং পেড আছে, আর বাকি সব কোর্স আমাদের ফ্রি। নিবন্ধনের জন্য আমাদের আপাতত কোনো পেড কোর্স নাই, তবে সার্কুলার হওয়ার পরে তারপরে আমরা পেড কোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আপাতত যে ফ্রি ক্লাস হচ্ছে, এই ফ্রি ক্লাস করতে থাকলে আপনার প্রস্তুতি 50% কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের আলোচনা, বেসিক আলোচনা। সো এবার দেখেন এগুলা কিভাবে বোর্ড পরীক্ষায় আসে, এগুলা একটু দেখলে আপনি বুঝে যাবেন। এই যে স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কোন অনুপাত, দেখেন স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কোন অনুপাত, তাই 100% উত্তর দিবেন চলতি অনুপাত। কিন্তু যদি এই লাইনটার মধ্যে প্রশ্ন থাকতো তাৎক্ষণিক, কি থাকতো, তাৎক্ষণিক, এই লাইনটার মধ্যে যদি থাকতো তাৎক্ষণিক, যে স্বল্প মেয়াদী দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা নির্দেশ করে কোন অনুপাত, তাহলে উত্তরে যেত তড়িৎ অনুপাত। কথা কি বুঝতে পারছি, বেসিক জিনিস, একেবারে বেসিক জিনিস। ঠিক আছে, যা আলোচনা করছি দেখবেন যে এর মধ্যে এখন আমি সব প্রশ্ন পাই যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। বলছে নিচের কোনটি তড়িৎ সম্পদ নয়, অলরেডি আমি পড়াই ফেলছি। তড়িৎ সম্পদের সূত্র আপনাদেরকে পড়াইছি। তড়িৎ সম্পদের সূত্রটা কি ছিল, চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস সমাপনী, সমাপনী মজুদ পণ্য আর মাইনাস অগ্রিম খরচ। তাইলে একটা জিনিস কি বুঝতেছেন,
যেহেতু চলতি সম্পদ থেকে আমি এই দুইটা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এগুলো তরল সম্পদ না, তাহলে মজুত পণ্য আর অগ্রিম খরচ তরল সম্পদ না। আবার এটাও জেনে রাখেন, অন্য যে বাকি চলতি সম্পদগুলো তো তরল সম্পদ, তার মধ্যে সব থেকে বেশি তরল, অধিকতর তরল সম্পদ হচ্ছে নগদ। অধিকতর তরল সম্পদ হচ্ছে নগদ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তরল সম্পদ হচ্ছে ব্যাংক জমা। তাহলে যদি কখনো প্রশ্ন আসে অধিকতর তরল সম্পদ কোনটি, উত্তর করবেন নগদ, কারণ নগদ তো অলরেডি নগদ হয়ে আছে, এটাকে নতুন করে আর নগদে কনভার্ট করার দরকার নাই। কথা কি ক্লিয়ার? অর্পা, আপনি একটু আমাদের নিবন্ধনের যে গ্রুপটা আছে ফেসবুক, এটাতে একটু শেয়ার করে দিন। ওকে, তাহলে এটাও ক্লিয়ার আমি আশা করছি, এটা তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। এবার আপনাদের একটু টাইম দিব, আপনারা একটু উত্তর করবেন। দেখেন এই প্রশ্নটা কমপক্ষে 20 থেকে 30 বার আসছে, এটা সঠিক উত্তর আপনাদের থেকে জানতে চাই, দেখি উত্তর করেন। চলতি অনুপাত রাজস্ব মান কত, দেখি কে সবার আগে উত্তর করতে পারেন। যে সবার আগে উত্তর করবেন তাকে আমরা এই কুইজের উইনার প্রকাশ ডিক্লেয়ার করব। দেখি কে উত্তর করতে পারেন, দেখা যাক। এখনো কারে উত্তর দেখি না, প্রায় 30 জনের উপরে ক্লাস আছেন, প্রত্যেকে এটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই প্রশ্ন কিন্তু কমন থাকবেই, হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে আর এটা আসবে না, এটা হইতেই পারে না। দ্রুত, তাসলিমা খাতুন বলছেন ডি হবে, 1 আর 2 হবে। আচ্ছা দেখা যাক। হারুনুর রশিদ বলছেন এ হবে, 1:1 হবে। মাত্র পরে আসছি, এখনই আপনারা উল্টাই গেছেন। আব্দুল্লাহ কাফি বলছেন ডি হবে। আচ্ছা, সজল বলছেন 4-এর গ হবে। আচ্ছা দেখা যাক, দেখি সবাই একটু রেসপন্স করেন তো। পুষ্পিতা কলিম বলছেন 5-এর খ হবে। আচ্ছা, বাকিটা কোথায়? অতিথি বলছেন 5-এর বি হবে। ওকে, আর রেসপন্স কোথায় বাকিরা? সবাই উত্তর করার চেষ্টা করেন সবাই। ফাতেমা ইয়াসমিন, এখানে কি এডমিশনের জন্য ক্লাস করা হয়? এটা তো এডমিশনের জন্য ক্লাস ভাই, এটা এডমিশনের ক্লাস বলতে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং যারা হচ্ছে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তাদেরকে অনুবাদ বিশ্লেষণ চ্যাপ্টারটা নাই। আমাদের ক্লাস রুটিনটা ফলো করে দেখো, আমরা এই ক্লাসগুলো এইচএসসি এডমিশন এবং হচ্ছে সবার জন্য এই যে কমন, এই যে দেখো এই প্রশ্নগুলো কতবার আসছে, তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বের করে দেখো, দেখবা যে অ্যাভেলেবেল আসছে এই কোশ্চেন। ঠিক আছে, মাসুদ জানা বলছেন ক হবে, কাফি বলছেন 2-1, অদিতি বলছেন আদিত্য বলছেন বি হবে, সাজ্জাদ বলছেন 2-1, মেঘলা বলছেন বি হবে, ফাতিহা বলছেন খ হবে, আহমেদ নাজমুল হোসেন খ হবে, ধ্রুব বলছেন খ হবে। ভেরি গুড। এটা যারা পারেন নাই তারা কেন 1 আর 2 উত্তর দিচ্ছেন আমি জানি না। সঠিক উত্তর হবে কি 2 আর 1। 2 আর 1 দ্বারা কি বোঝায় আপনাদেরকে বলে দিয়েছিলাম। 2 আর 1 দ্বারা বোঝায় হচ্ছে, 1 দ্বারা বোঝায় চলতি দায়, 1 দ্বারা কি বোঝায়? চলতি দায় বোঝায়। অর্থাৎ আমার চলতি দায় যদি 1 টাকা হয়, তাহলে আমার চলতি সম্পদ হবে কত? চলতি সম্পদ হবে হচ্ছে 2 টাকার চলতি সম্পদ থাকলে আমি চলতি দায় পরিশোধের সক্ষমতা রাখি। আর 1 আর 1 হচ্ছে তড়িৎ অনুপাতের আদর্শ মান, আর হচ্ছে কার্যকরী বা চলতি মূলধন অনুপাতের আদর্শ মান। ঠিক আছে, কার্যকরী বা চলতি মূলধন অনুপাতের আদর্শ মান বিস্তারিত বলে দিলাম। আশা করছি পরের কোশ্চেনে এটা কমন পড়ে যাবে আপনাদের। ওকে, প্রতিষ্ঠানের তাৎক্ষণিক, এই যে দেখছেন না, বারবার বলছি না, ঘুরে ফিরে এডমিশনের কেউ যদি থেকে থাকেন ভাই বিশ্বাস রাখেন, এই লাস্টের যে 5টা-6টা কোশ্চেন পড়াইছি অনুবাদ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে 100% প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ, 100% প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, বলেন এইটা কি হবে? এটা তো আমি লিখে আপনাদেরকে পড়াইছি যে এটা আসবেই, এটা বলেন তো কি হবে? আমি তো এইচএসসি 27, স্যার আপনি এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট, আপনার কি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার এখনো শুরু হয় নাই ক্লাস? আপনাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার শুরু হয় নাই, এটা তো এইচএসসি 26-এর ওয়ান শট এমসিকিউ ক্লাস। তাহলে এইচএসসি 26-এর যে বিষয় আছে সেটা কি এইচএসসি 27 পড়তে পারবে না? একই তো জিনিস। আচ্ছা, তসলিমা বলছেন 5-এর বি হবে। 5 না, আমরা এখন 6-এ চলে আসছি। আব্দুল্লাহ কাফি বলছেন 6-এর বি হবে, বি মানে তড়িৎ অনুপাতের মাধ্যমে। সাইফুল বলছেন 6-এর ক চলতি অনুপাতের মাধ্যমে। খেয়াল করতে হবে, চলতি দায় দেখলে হবে না। তিথির অতিথি 6-এর বি, আব্দুল্লাহ কাফি চেঞ্জ করছেন 6-এর বি হবে, সজল বলছেন 6-এর খ হবে। বাকিরা কোথায়? সবাই একটু রেসপন্স করতে হবে, প্রত্যেকে উত্তর করেন, প্রত্যেকে ক্লাসে রেসপন্স করেন। হারুন রশিদ বলছেন 6-এর বি হবে। আচ্ছা, মোটামুটি এই 5-6 জনে একটু বেশি রেসপন্স করে, বাকিরা তেমন একটা রেসপন্স করে না। পুষ্পিতা 6-এর ক হবে, 6-এর ক হবে। পুষ্পিতা শুরু থেকে ক্লাস করো নাই মনে হয়, তাহলে এটা ভুল হওয়ার কথা না। মাসুদ বলছেন 6-এর ক হবে, ধ্রুব 6-এর খ হবে। আচ্ছা, তাসলিমা তো আগে বলছেন বি হবে। আচ্ছা, তাহলে দেখেন, যদি বলতো প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায়, তাৎক্ষণিক, এই তাৎক্ষণিক শব্দ পাইলেই তড়িৎ, তড়িৎ মানেই তো দ্রুত, তড়িৎ মানেই তো তাৎক্ষণিক। আর যদি তাৎক্ষণিক শব্দটা বাদ যাইতো, ঠিক আছে,
তাহলে এখানে একটু স্পষ্ট হইতো যদি আমি চলতি বা স্বল্পমেয়াদী দায় বলে দিতাম বা চলতি বা স্বল্পমেয়াদী ঋণ বলে দিতাম, তাহলে আরো স্পষ্ট হইতো। মনে রাখবেন, চলতি বা স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কোন অনুপাত চলতি, কিন্তু যদি তাৎক্ষণিক শব্দটা থাকে তাহলে হয়ে যাবে তড়িৎ, তাৎক্ষণিক শব্দটা থাকলে হয়ে যাবে তড়িৎ। ঠিক আছে, এই যে যারা এইচএসসি স্টুডেন্ট আছে 26 সাথে, দেখো যশোর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, দেখছো কতবার আসছে একই প্রশ্ন। ওকে, এবার দেখি এটা কে পারেন। আর এটা আরেকটা কমন প্রশ্ন, আরেকটা কমন প্রশ্ন, এটা কি হবে? সবাই সবাই একটু রেসপন্স করেন। আপনারা ক্লাসটা শেয়ার করেন নাই, দুঃখ পেলাম আপনাদের অ্যাক্টিভিটি দেখে। ক্লাসে রিঅ্যাক্ট দিয়েন, মানে একটা লাইক দিয়েন, একটা রিঅ্যাক্ট করেন, শেয়ার করেন। এগুলো আপনাদের মানে হচ্ছে ফ্রি। পেড কোর্স যদি পড়তেন, টাকা দিয়ে পড়তেন, তাহলে ফ্রি পড়েন, এগুলো হচ্ছে আপনাদের ফ্রি। একটা শেয়ার করবেন, কমেন্টে কয়েকজনকে মেনশন করবেন, একটা লাইক দিবেন, এগুলো আপনাদের ফ্রি। আচ্ছা, এটা বলতেছেন খ হবে শিওর 100% হয় না, আমরা তো এবার সাথে চলে আসছি। আব্দুল্লাহ বলছেন একের এক, হারুন বলছেন সাতের এ। আচ্ছা, আর কেউ? পুষ্পিতা বলছেন সাতের ক হবে। ওকে, দেখা যাক। কৃতিময় চাকমা জানি না স্যার, কেন জানেন না? সাইফুল বলছেন সাতের ক হবে। তিথি সাতের এ, কাফি সাতের এক, সজল সাতের এক। ওকে, এ 7-8 জন রেসপন্স করে, বাকিরা কি মোবাইল রেখে শুয়ে পড়ছেন, ঘুমাই গেছেন নাকি কোনটা? মেঘলা বলছেন সাতের এ হবে। হ্যাঁ, আমি একটু আগেও এগুলা রিপিট করে দিছি, এখানে আনসার হবে 1-1, তাই না? সাতের এ হবে, কোনো সন্দেহ নেই। ওকে, কার্যকরী মূলধন অনুপাত আমি পড়াইছি কিনা বলেন তো? কার্যকরী মূলধনের সূত্র আপনাদেরকে পড়াই দিছে কিনা? কার্যকরী মূলধন অনুপাতের সূত্র পড়াই দিছে কিনা? তাহলে বলেন, যশোরপুর 2024 সালে আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা তেও কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি এসেছে। স্যার আমি ক্লাস শেয়ার করেছি, মাসুদ রানা, থ্যাংক ইউ মাসুদ, ভালোবাসা নেবেন। তানহা বলছেন সাতের হবে। আচ্ছা, সাত সে সাথে চলে আসছি, বলেন কার্যকরী মূলধনের সূত্র কি? আটের এ হবে, তাই না? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ যাবে। কাফি বলছেন আটের এ, হারুন আটের এ, তিথি আটের এ। ওকে, সবাই একটু রেসপন্স করেন প্লিজ, সবাই একটু রেসপন্স করেন, একটু শেয়ার করে দেন, দেখবেন যে আপনাদের পরিচিত অনেকেই আস্তে ধীরে ক্লাসে যুক্ত হবে ইনশাল্লাহ। ওকে, তো একটু খেয়াল করেন ভাইয়া, এখানে আহ কার্যকরী মূলধন, ঠিক আছে, বা কার্যকরী মূলধন এটার নাম কি? চলতি মূলধন। কার্যকরী মূলধন এটার নাম হচ্ছে চলতি মূলধন। তো চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এইটার আরেকটা নাম আছে, নিট চলতি মূলধনও বলতে পারে। কি বলতে পারে? নিট চলতি মূলধন। তাহলে চলতি মূলধন যে কথা, নিট চলতি মূলধনও একই কথা, অর্থাৎ সূত্র হবে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। কিন্তু যদি কখনো আপনার কাছে প্রশ্ন হয় মোট চলতি মূলধনের সূত্র কি, বা মোট চলতি মূলধন আপনাকে বের করতে বললো, তখন আপনি কি করবেন? মনে রাখবেন, মোট চলতি মূলধন মাইনাস হচ্ছে মোট চলতি সম্পদ, চলতি সম্পদ। অর্থাৎ চলতি সম্পদ যোগ করলে যা পাবেন এটা নামে হচ্ছে মোট চলতি মূলধন। তো নিট চলতি মূলধন যখন আসবে তখন ঘটনা হবে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায় কি করতে হবে? বাদ দিতে হবে। স্যার আমার শেয়ার সংখ্যা একটু দেখবেন ইনশাআল্লাহ। সজল আপনি অলওয়েজ অ্যাক্টিভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু যদি সহযোগিতা করেন, আপনাদের জন্য আমি সর্বোচ্চ কিন্তু চেষ্টা করবো ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার, সবকিছু করার। আচ্ছা, অর্পা করেন। এইচএসসি ছেলেমেলে গুলো কোথা কই? এইচএসসি ওয়ান শট চলতেছে, আপনারা কোথায়? এইচএসসির পোলাবান কোথায়? ওকে, তাহলে এটা আশা করি ক্লিয়ার, এটা আশা করি ক্লিয়ার। যশোর বোর্ড, এইচএসসি যশোর বোর্ড 2024 সালে আসছে, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা এইচএসসি বেসড পরীক্ষা দিবেন। আর এইচএসসি যারা আছে তোমাদের জন্য তো এগুলা পড়া ফরজ, কারণ আমি কোশ্চেন গুলা, এমন কোশ্চেন গুলো সিলেক্ট করা হয়েছে এখানে যেগুলো বারবার বারবার আসছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, নেক্সট। এ বলছে চলতি অনুপাত 3 আর 1, চলতি সম্পদ 18,000 টাকা হলে চলতি দায় কত? আরে ভাই, একটা অঙ্ক যদি এই চ্যাপ্টার থেকে আসে তাহলে এটা আসবে ইনশাল্লাহ। যদি এই অনুপাত বিশ্লেষণের চ্যাপ্টার থেকে এইচএসসি বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে এটা আসবে, এই নমুনার এই ফরম্যাটের একটা প্রশ্ন আসবে, খেয়াল করেন।
বলছে চলতি অনুপাত, এই যে 3 আর 1 দেওয়া আছে, চলতি অনুপাত আর এই 3-1 দেওয়া আছে। এই 3-1 অর্থ কি জানেন? এই 1 দ্বারা বোঝাচ্ছে চলতি দায়, খেয়াল করেন, এই 1 দ্বারা বোঝাচ্ছে চলতি দায়, আর এই 3 দ্বারা বোঝাচ্ছে চলতি সম্পদ। অর্থাৎ আপনার চলতি দায় যদি 1 টাকা হয়, আপনার চলতি সম্পদ আছে 3 টাকা। আপনার চলতি দায় যদি হয় 25%, আপনার চলতি সম্পদ আছে 75%। মানে বেসিক জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এখন আপনার প্রশ্ন দেওয়া আছে চলতি সম্পদ, তাহলে আপনার বুঝতে হবে যে এই যে 18,000 টাকা আছে না, এটা কি চলতি সম্পদ না? এই চলতি সম্পদ, অর্থাৎ এই 18,000 টাকা ইকুয়ালস টু 3, কারণ এইটা দেওয়া আছে টাকায়, এইটা দেওয়া আছে অনুপাতে। তাহলে এটাও চলতি সম্পদ, এটাও চলতি সম্পদ। কথা কি বুঝতে পারছেন? এখানে চলতি সম্পদ না থাকে, যদি চলতি দায় থাকতো তাহলে ধরতাম হচ্ছে 1 সমান, ঠিক আছে? সো বের করতে বলছে চলতি দায় কত, দেখেন তো কত ইজি। তাহলে চলতি দায় বের করতে বলছে না, তাহলে সমান সমান দেন। তাহলে দেখেন তো এখানে টাকা আছে কত হাজার? 18,000। এই 18,000কে ভাগ করবেন কি দ্বারা? এটা কার টাকা? চলতি সম্পত্তির টাকা না? তাহলে চলতি সম্পত্তির অনুপাত কত? 3। 3 দ্বারা ভাগ করবেন। যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ, সোজা কথা মনে রাখবেন, যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করবেন, গুণ করবেন আপনি যেটা বের করতেছেন সেটা দ্বারা, তাহলে চলতি দায় বের করবেন। চলতি দায় অনুপাত কত? 1। 1 দ্বারা গুণ করে দেন। 3 6 18 আর 3টে শূন্য বসা দেন, 6,000 টাকা শেষ। এই একটা প্রশ্ন, আপনি যদি বেসিকটা বুঝে যান না, দেখবেন যে এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতেই থাকবে, আপনি পারতেই থাকবেন, পারতেই থাকবেন, পারতেই থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুঝছেন কিনা বলেন? এই প্রশ্নটা সমাধান করা বুঝছেন কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানান। ক্লিয়ার কিনা বলেন? শস্য এর খ, বুঝতে পারছি, গুড। এইচএসসি এর প্রবলেমগুলো কোথায়, একটু রেসপন্স করেন আপনারা। ওকে, তড়িৎ অনুপাত কত? তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। মানে তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ ডিভাইডেড বাই চলতি দায়। এই তো সূত্র। তাহলে সমস্যা বান্ধে চলতি সম্পদ দেওয়া আছে কত? 5 লাখ। চলতি দায় দেওয়া আছে কত? 2 লাখ। তাহলে চলতি দায় বসে দিয়ে 2 লাখ। এবার বলছে মজুত পণ্য হচ্ছে 1 লাখ, তাহলে মাইনাস 1 লাখ। তারপরে কি? অগ্রিম খরচ আছে 20,000, মাইনাস 20,000। তাহলে আমার সমান সমান দেই, তাহলে নিচে হচ্ছে 2 লাখ, আর উপরে হচ্ছে 1,20,000 বাদ যাবে। 5 লাখ থেকে 1,20,000 থাকলে বাদ গেলে কত থাকবে? 3,80,000। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 কাটা, 3,80,000 আর 2 লাখ। আমি তো মনে হয় ভুল করে ফেললাম, এটা এটা বাদ, ঠিক আছে? তাহলে 4টা কাটাতে হবে, তাহলে আনসার হবে হচ্ছে 3,80,000, তো 3,80,000 ডিভাইড হচ্ছে 2 লাখ। তাহলে 1 2 3 4, 1 2 3 4 কাটা, ঠিক আছে? তাহলে 20 দিয়ে 38কে ভাগ করেন, 20 দ্বারা কি করেন? 38কে ভাগ করেন। তাহলে এটা 20 দুগুণে 40 হয়ে যেত, তাহলে উত্তর বোঝা যাচ্ছে 1.9 হবে, 1.9 হবে। তাহলে আনসার হচ্ছে কত? 1.9। আর স্টু দিয়ে বসাই দিবেন 1। ওই যে মনে আছে তরুণ অনুপাতের আদর্শ মান কত ছিল? 1:1। তাহলে এই যে একটা, এটা বসাই দিবেন। অর্থাৎ আপনার সম্পদ আছে 1.9 টাকার, আপনার দায় আছে 1 টাকার। 1 টাকার বিপরীতে আপনার সম্পদ আছে 1 টাকা 9 পয়সা, অর্থাৎ আপনার অবস্থা ভালো আছে, ঠিক আছে? ক্লিয়ার? এটা এটা ক্লিয়ার? না বোঝার কিছু নাই, ইজি আছে তো, ইজি আছে তো, বুঝবেন না কেন? ক্লিয়ার সবাই? দিনাজপুর বোর্ড 2021 সালে আসছে। এইচএসসি 26 ব্যাচের কারা আছে একটু রেসপন্স করো। এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচের কারা আছে রেসপন্স করো প্লিজ।
ক্লিয়ার? অরিজিৎ 26, মারুফ 26, ওকে, সাইফুল 26, ওকে। তোমরা একটু শেয়ার করে দিও, তোমাদের পরিচিত পোলাপান যারা আছে, বন্ধু বান্ধব আছে, ওদেরকে মেনশন করে দিও কমেন্টে, তার জন্য ক্লাসে যুক্ত হয়। ওকে, তাহলে এটা একটু চেষ্টা করি। বলছে চলতি মূলধনের অনুপাত কত? দেখো এগুলা কিন্তু তোমাদের সিকিউতে কাজে লাগবে। হ্যাঁ, চলতি মূলধনের অনুপাত কত? তাহলে চলতি মূলধন অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতিটা ডিভাইড বাই চলতি দায়। তাহলে আমার কাজ হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায় বের করে ফেলা, ঠিক আছে? যেহেতু এই চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই হচ্ছে কি? চলতি দায়। তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে এটা হলে আগে চলতি সম্পদ আর চলতি দায় বের করে ফেলি। তাহলে চলতি সম্পদ আর হচ্ছে চলতি দায়, এই দুইটা বের করি। চলো, তাহলে চলতি সম্পদের মধ্যে প্রথমে দেখো নগদ তহবিল চলতি সম্পদ 20,000, তারপরে আছে মজুদ পণ্য চলতি সম্পদ 40,000, তারপরে আছে হচ্ছে প্রদেয় নোট চলতি দায় 20,000, তারপরে প্রদেয় বন্ড, এটা দীর্ঘমেয়াদী দায়, এটা চলতি দায়ও না চলতি সম্পদও না, কোনোটাই না। প্রাপ্য হিসাব চলতি সম্পদ 20,000, প্রাপ্য হিসাব চলতি সম্পদ 20,000, তারপরে আছে হচ্ছে তোমার আর কি, আর তো কিছু নাই। তাহলে চলতি সম্পদ হলে কত? 20, 40, 60, 60 আর 20, 80। আর এদিক দিয়ে তোমার চলতি দায় এলো 20,000। তাহলে আলটিমেটলি ঘটনা কি ঘটলো? চলতি সম্পদ হইলো 80,000, চলতি দায় হইলো 20,000 ডিভাইডেড বাই 20,000। তাহলে উপরে থাকলো 60,000, নিচে হইলো 20,000। 1 2 3 4, 1 2 3 4, 2 দিয়ে 6 রে কাটলো হচ্ছে 3, 3:1। তোর কত? 3:1, ঠিক আছে? হ্যাঁ, এখানে অনেক সিনিয়র আছে, ওকে, কোনো ব্যাপার না। পঁয়ত্রিশটা শেয়ার হয়েছে, আজকের শেয়ার কমপক্ষে 50টা হোক, সবাই এই কাজটা করতে পারি চাইলে আমরা। ক্লিয়ার কিনা? এই প্রশ্ন কি ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 11 কে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 11 ক্লিয়ার? আমরা একটু দ্রুত যাই, আমাদের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে, একটু দ্রুত যাই। সবাই ক্লিয়ার না হলে দ্রুত বলে ফেলতে হবে। মূলধন গ্যারিং অনুপাত, এই যে মূলধন গ্যারিং অনুপাত, আপনাদের যে 3টা টাইপ পড়াইছিলাম, আপনাদের মনে আছে? কার্যকলাপের মধ্যে আসিল নাই, তারলের মধ্যে ছিল নাই, মুনাফার মধ্যে ছিল নাই, তাহলে সচ্ছলতা। এই মূলধন গ্যারিং আপনি নামই তো শুনেন নাই মানে এটা এই ক্যাটাগরির মধ্যে আছে, সিম্পল। শুনেন নাই মানে এটা এই ক্যাটাগরিতে আছে। আচ্ছা, মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয়। মোট লাভ, এই যে লাভ, লাভ মানেই তো মুনাফা, লাভ মানেই তো মুনাফা, মুনাফা মানেই তো উপার্জন, তাই না? তাহলে মুনাফা আছে, মুনাফা অর্জন ক্ষমতা পড়াইছিলাম কিনা? দেখেন নিজেই আছে। নিট বিক্রয় 48,000 টাকা, মোট লাভ 21,000 টাকা, পরিচালন কত টাকা হলে নিট লাভের হার কত? নিট লাভের অনুপাতের সূত্র কি? নিট লাভ অনুপাত, নিট লাভ অনুপাতের সূত্র কি? সূত্র হচ্ছে নিট লাভ, আর নিট লাভটা কার উপরে হয়? নিট বিক্রয়ের উপর হয়। তাহলে নিট লাভ ডিভাইড বাই নিট বিক্রয় ইনটু 100, নিট লাভ ডিভাইড বাই নিট বিক্রয় ইনটু 100, এটা কিন্তু এমসিকিউতে আসে। নিট লাভ ডিভাইড বাই নিট বিক্রয় ইনটু 100। স্যার আবার বুঝাই দেন, কোনটা আবার বুঝাই দিব? ঘটনা তো শেষ এতক্ষণে। আচ্ছা, নিট বিক্রয় হচ্ছে কত হাজার? 48,000, তাহলে 48,000 বসায় দাও, 48,000 বসায় দাও, ফাইন। 48,000 বসায় দিলে তাহলে মোট লাভ আছে 21,000, পরিচালন ব্যয় এত। নিট লাভের পরিমাণ তো প্রশ্ন নাই। তো নিট লাভ কিভাবে বের করতে হয়? দেখো একটা শর্ট প্রসেস দেখেন। আমরা প্রথমে কি করি? বিক্রয় থেকে বাদ দিয়ে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মোট লাভ। কি পাওয়া যায়? মোট লাভ। এই মোট লাভ থেকে যদি আমরা বাদ দিই হচ্ছে পরিচালন ব্যয়, কি বাদ দেই? পরিচালন ব্যয় বাদ দেই, আমরা পেয়ে যাই হচ্ছে নিট লাভ। কি পেয়ে যায়? নিট লাভ পেয়ে যায়। শর্টকাট প্রসেস, শর্টকাট বিশদায় বিবরণী, শর্টকাটে বিশদায় বিবরণী হচ্ছে এটা। তাহলে আমাদের মোট লাভ তো দেওয়াই আছে, মোট লাভ কত হাজার? 21,000। তাহলে মোট লাভ 21,000, আর হচ্ছে পরিচালন ব্যয় হচ্ছে কত? 4,200। তাহলে 21,000 থেকে বাদ দাও 4,200, তাহলে 21,000 থেকে 4,200 বাদ দাও, তাহলে 4,000 বাদ দিলে হচ্ছে 17,000, 17,000 থেকে আর 200 বাদ যাবে, তাহলে থাকবে কত? 16,800। তাহলে 16,800 গুণ করতে হবে কত দ্বারা? 100 দ্বারা, ঠিক আছে?
তাহলে এটা কি হবে, 16,800-কে 48,000 টাকা দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। 13-14 নম্বরে আছে। কত হবে উত্তর, বলো কেউ একজন, উত্তর কত হবে? কি হবে উত্তর, কত হবে? 35%। অরিজিৎ বলছে 35%। বাকিরা সবাই চেষ্টা করি, দেখো এখানে নিট লাভের সূত্র ছিল নিট লাভ ডিভাইড বাই নিট বিক্রয়। যদি এখানে নিট লাভ না আছে, মোট লাভ চাইতো, তাহলে সূত্র হইতো মোট লাভ ডিভাইড বাই নিট বিক্রয়। জাস্ট নিট লাভের জায়গায় মোট লাভ হইতো, তার মানে সূত্র হইতো 21,000 ডিভাইড বাই 48,000 ইন্টু 100, সোজা হিসাব। তখন তো মোট লাভ দেওয়াই ছিল, শুধু মোট লাভের পরিমাণটা বসাই দিলেই ঘটনা শেষ। মোট লাভের পরিমাণটা বসাই দিলেই ঘটনা শেষ হয়ে যেত, ঠিক আছে? নিট লাভ আর মোট লাভের সূত্র তাহলে কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে যারা এইচএসসি বেসিক স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু দেখা যাবে যে এই এমসিকিউ করতে গিয়ে সিকিউ পুরোপুরি কভার হয়ে যাবে। যারা আজকে ক্লাস করে কালকে ক্লাস করবা, দেখা যায় 100% কভার হয়ে গেছে। সবাই ট্রাই করি, কি হবে? যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, আমাদের কিন্তু এইচএসসি অ্যাকাউন্টিং এমসিকিউ পেড বেস চলমান আছে। অলরেডি 12টা লেকচার হয়েছে। তোমরা যদি চাও, আমরা ফার্স্ট পার্ট শেষ করছি, সেকেন্ড পার্ট শুরু করবো। আমাদের সবগুলো ক্লাসের রেকর্ড আছে। মাত্র 250 টাকায় কিন্তু ভর্তি হয়ে এই এমসিকিউ ক্লাসটি করে নিজেকে এগিয়ে রাখতে পারো। ওকে, এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে কোনটি সচ্ছলতা যাচাই অনুপাত। তাহলে সচ্ছলতা, মোট মুনাফা হচ্ছে মুনাফার্জন ক্ষমতা, তরল হচ্ছে তারল্য অনুপাত, কার্যকরী হচ্ছে তারল্য অনুপাত, তাহলে দায় মালিকানা অনুপাত, যেটার নাম আমি শুনি নাই। ঠিক আছে, সচ্ছলতা মানে দীর্ঘমেয়াদী দায়টার একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, বুঝা গেছে কিনা? 3টা ক্যাটাগরি কিন্তু শুরুতে পড়াইছে, ওই ক্যাটাগরি দিয়ে কিন্তু এটা পারা যাচ্ছে। মজুদ আবর্তন অনুপাত বলছে আবর্তন থাকবে। কোন অনুপাতের মধ্যে আবর্তন থাকবে? যে এটার মধ্যে হচ্ছে পরিচালনা দক্ষতা, কার্যকারিতা, তারপরে ধরুন হচ্ছে সক্রিয়তা, সক্রিয়তা হ্যাঁ, পরিচালন, কার্যকারিতা, সক্রিয়তা, এগুলোর মধ্যে কি থাকবে? একটা আবর্তন থাকবে। মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, সম্পদ আবর্তন, এই যত আবর্তন থাকবে সব এখানে চলে আসবে। সমস্যা নাই, ক্লাস শেষে আমার যে নাম্বার আছে 0175739830 এটাতে নক করবা, আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, আর আমাদের পেড কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও, অ্যাকাউন্টিং এমসিকিউ পেড কোর্সে মাত্র 250 টাকা ভর্তি চলছে। স্পেশালি এইচএসসি 25-26 ব্যাচ, তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। খুবই মানে কাজে আসবে। ঠিক আছে, খুবই কাজে আসবে। শেষ সময় প্রস্তুতির জন্য এটা খুব কাজে দিবে। দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সমষ্টিকে কি বলে? এই যে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে 2টা জায়গা। একটা হচ্ছে বিনিয়োজিত মূলধন, আর একটা হচ্ছে মালিকানা তহবিল। এই 2টা সূত্র আমাকে ঠান্ডা মাথায় পড়তে হবে। এখান থেকে প্রশ্ন কমন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কি পড়তে হবে, কি বুঝতে হবে, বুঝি। বিনিয়োজিত মূলধন বের করার সূত্র হচ্ছে সম্পদের দুই দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে বের করা যায়, মালিকানা সত্ত্ব দায়ের দিক দিয়ে বের করা যায়। তাহলে এখানে সূত্র হচ্ছে একটা হচ্ছে এরকম যে মোট সম্পদ মাইনাস চলতি দায়। আর যদি বুয়া সম্পদ থাকে সেটা বাদ দিতে হবে। বুয়া সম্পদ কোনগুলা? শেয়ার ব্যবহার, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ, এগুলো। আর মালিকানা তহবিল যদি বের করো, তাহলে সূত্র কি? মোট সম্পদ, মালিকানা তহবিল মানে কি? মালিকানা সত্ত্ব, তাহলে কি
এ মাইনাসের এল ইকুয়ালস টু ওই, তাহলে সম্পদ থেকে দায় বাদ দিতে হবে, মোট সম্পদ মাইনাস মোট দায়, মোট সম্পদ মাইনাস মোট দায়, আর বাদ দিতে হবে বউয়ের সম্পদ। এখন মোট দায় দ্বারা কি বোঝাচ্ছে? মোট দায় দ্বারা বোঝাচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। মোট দায় মানে কি? মোট দায় মানে হচ্ছে বাদ দিতে হবে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে? দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় যদি বাদ দেয়, দেখো সম্পদ থেকে শুধু চলতি দায় বাদ দিলে বিনিয়োজিত মূলধন, আর চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় বাদ দিলে হচ্ছে কি মালিকানা তহবিল, মালিকানা তহবিল, ঠিক আছে? বেসিক জিনিস, একেবারেই বেসিক জিনিস, ঠিক আছে? তাহলে আবার আরেকটা সূত্র কিন্তু বলতে পারি আমরা এখানে, আরেকটা সূত্র কি বলতে পারি, যে এই মালিকানা তহবিলের সাথে অর্থাৎ মালিকানা সত্ত্বের সাথে, মালিকানা সত্ত্ব খেয়াল করে, এই মালিকানা সত্ত্ব বের করতে গিয়ে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী দায়টা বাদ দিয়ে দিছি। যদি মালিকানা সত্ত্বের সাথে তুমি দীর্ঘমেয়াদী দায় যোগ করে দাও, দীর্ঘমেয়াদী দায়টা যোগ করে দাও, তাহলেও কিন্তু কি পেয়ে যাবা? বিনিয়োজিত মূলধন পেয়ে যাবা। আবার বিনিয়োজিত মূলধনের সাথে যদি তুমি কি করে দাও, বিনিয়োজিত মূলধন থেকে যদি তুমি আবার কি বাদ দিয়ে দাও, এই যে দেখো বিনিয়োজিত মূলধন থেকে যদি, বিনিয়োজিত মূলধন থেকে যদি তুমি দীর্ঘমেয়াদী দায়টা বাদ দিয়ে দাও না, দীর্ঘমেয়াদী দায়টা বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে আবার মালিকানা তহবিল। কথা কি বুঝতে পারছো কিনা? ঘটনা দুই দিক থেকে ঘটানো যাবে, জাস্ট বেসিকটা বুঝলেই হবে। উপরের সূত্র বুঝলে নিচেরটা ইজি, উপরের সূত্র বুঝলে নিচেরটা ইজি, কোনো ঝামেলা নাই। তাহলে দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সমষ্টিকে কি বলে খেয়াল করো, এই যে মালিকানা তো তহবিল আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, সমষ্টিকে কি বলে? বিনিয়োজিত মূলধন। কি বলে? বিনিয়োজিত মূলধন। বাইরে ভাই অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরকম জিনিস হয়তো শুনি নাই, বিনিয়োগিত কি আবার ভাই? আমি তো এরকম কিছু শুনি নাই। তার হলো ক্ষমতা যাচাই, ব্যবস্থাপনা দক্ষতা যাচাই, মুনাফার্জন ক্ষমতা, ওই যে যে অনুপাতের ক্যাটাগরি গুলো ভাগ করছিলাম, এই তিনটা ক্যাটাগরিতে আছে, তাহলে উত্তর হবে কি 1-2-3, উত্তর হবে 1-2-3, এটার সমস্যা নেই। আর স্বল্প মেয়াদী তারল অনুপাত হচ্ছে তারল অনুপাত, চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, তিনটাই তারল অনুপাত, এর মধ্যে এই তিনটাই ছিল মনে আছে, তারল, চলতি, কার্যকরী, তাহলে উত্তর কি হবে 1-2-3, উত্তর কি হবে 1-2-3। আচ্ছা, কার্যকরী মূলধনের নির্ণয়ের প্রয়োজন, চলতি দায় লাগবে, চলতি সম্পদ লাগবে, চলতি দায় চলতি সম্পদ থাকলেই চলতি মূলধনও আমরা পেয়ে যাব, চলতি দায় চলতি সম্পদ থেকে চলতি মূলধন বাদ দিতে হবে, তাহলে চলতি মূলধনও লাগবে, তাহলে আলটিমেটলি 1-2-3, তাই তো? সিম্পল জিনিস, এতক্ষণ যা পড়ছি এখন সবই পারবো। বিনিয়োগ মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত দফা সমূহ হচ্ছে কি থাকবে? শেয়ার মূলধন, মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় থাকবে, তারপর হচ্ছে চলতি দায় তো থাকবে না, অন্তর্ভুক্ত বলছে, এটা তো আমরা বাদ দিয়ে দেই, তাহলে এটা না থাকলে এটা থাকবে, তাহলে 1 আর 2 হচ্ছে উত্তর, ঠিক আছে? তারপরে আছে কি সমপরিমাণ মজুত পণ্য বেশি দেখানো হলে, সিম্পল জিনিস আমরা মনে রাখবো, সমপরিমাণ মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, বিকৃত পণ্যের ব্যয়ের সম্পর্ক হচ্ছে কি ঋণাত্মক। কি সম্পর্ক? ঋণাত্মক মানে নেগেটিভ, অর্থাৎ সমপরিমাণ মজুত পণ্য যদি তুমি বেশি দেখাও, তাহলে তোমার বিকৃত পণ্যের ব্যয় কি দেখানো হবে? কম দেখানো হবে। বিকৃত পণ্যের ব্যয় যদি তুমি কম দেখাও, মানে তুমি ব্যয় কম দেখাচ্ছ, তাহলে ব্যয় কম দেখালে যে দেখো বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে কমে, আর বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ ব্যয় কমে যাচ্ছে, তোমার মানে কি নিট মুনাফা বাড়বে, আর নিট মুনাফা যদি বাড়ে তোমার আয়কর কি দিতে হবে? বেশি দিতে হবে। নিট মুনাফা বাড়লে আয়কর বেশি দিতে হবে, আর নিট মুনাফার উপরে তো আমরা আয়কর দেই, তাহলে নিট মুনাফা বাড়তেছে মানে আয়কর বাড়তেছে, তাহলে আলটিমেটলি 1-2-3 তিনটা ঘটনাই ঘটতেছে। বুঝতে পারছো? জাস্ট এই সম্পর্কটা মনে রাখলে হবে যে নিট বিকৃত পণ্যের ব্যয় ও সমপরিমাণ মজুত পণ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক। সম্পর্ক কি? ঋণাত্মক, ঠিক আছে? ইয়ে কি আবার? দায় মালিকানা অনুপাত নির্ণয়ের প্রয়োজন, দায় মালিকানা এর সূত্র কি জানো? দায় ডিভাইড বাই মালিকানার সূত্র। এই দায় মানে হচ্ছে এই দায় বলতে কোন দায়কে বোঝাচ্ছে? এক্সটার্নাল লাইবিলিটি। এই দায় বলতে বোঝাচ্ছে বহির দায়। কোন দায়? বহির দায়কে বোঝাচ্ছে। আর বহির দায় মানে কি জানো? বহির দায় মানে হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, এটা হচ্ছে বহির দায়। তাহলে এই বহির দায়কে ভাগ করতে হবে মালিকানা তহবিল দ্বারা। কি দ্বারা? মালিকানা তহবিল দ্বারা। তাহলে বহির দায় প্লাস মালিকানা তহবিল, তাহলে বহির্দার মধ্যে দীর্ঘমেয়াদী দায় চলতি দায় আছে, আবার মালিকানা তহবিলও আছে, তাহলে আলটিমেটলি 1-2-3, 1-2-3, ঠিক আছে? তাহলে দায় মালিকানা অনুপাতের সূত্র কি? মোট বহির্দায় ডিভাইড বাই মালিকানা তহবিল। মালিকানা তহবিল নির্ণয় সূত্র তো অলরেডি তোমাকে শিখাইছি। আর বহির্দায় সূত্র কি? বহির্দায় মানে হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়,
এ দায়, এখানে দায় মানে বহির দায় বুঝতে হবে, কারণ এ ইকুয়ালস টু এল প্লাস এর ওই, এই এল হচ্ছে বহির্দায় আর ওই হচ্ছে অন্তদায়। অন্তদায় ইন্টারনাল লাইবিলিটি, এটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি, একটু সবাইকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ভাই, এগুলা জানলে আর অনেক কিছুর প্রয়োজন নাই। চলতি অনুপাত, এখান থেকে চলতি অনুপাত বের করা সম্ভব, এটা আর আমি করতে যাচ্ছি না, অলরেডি সূত্র শিখেছি, এগুলা দেখে আপনারা করতে পারবেন, এগুলা গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? তারপরে এখান থেকে বের করতে বলছে তড়িৎ অনুপাত, এটাও এতক্ষণে আমরা পারার কথা, আমি অলরেডি আপনাদেরকে পড়াইছি। চলতি অনুপাত তড়িৎ অনুপাত আমরা পারবোই, ঠিক আছে? আবার চলতি অনুপাত আসছে, এই যে ঘুরে ফিরে এগুলা এমসিকিউ তে আসবে, এগুলা ঘুরে ফিরে কি আসবে? এমসিকিউ তে আসবে, আর আমরা সবাই পারবো। তড়িৎ সম্পত্তির পরিমাণ কত? ওই তড়িৎ সম্পত্তির পরিমাণ, তড়িৎ সম্পত্তির সূত্র কি হবে? চলতি সম্পদ থেকে কি বাদ দিবেন? সমাপনী মজুদ আর হচ্ছে অগ্রিম খরচ বাদ দিলে হবে, অগ্রিম খরচ বাদ দিলে হবে, ঠিক আছে? তাহলে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে, তাই না? ইজি জিনিস। অগ্নি পরীক্ষা অনুপাত, ওই এবার অনুপাত বের করে ফেলবে, ঠিক আছে? আর মজুদ আবর্তন অনুপাত, এই মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি জানেন? মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, ডিভাইড বাই গড় মজুদ। আর এই গড় মজুদ বের করার সূত্র কি জানেন? এই গড় মজুদ বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই কত? 2। আর যদি প্রারম্ভিক মজুদ প্রশ্নে না থাকে তাহলে সমাপনী মজুদটাকে ডিরেক্ট বসাবেন, তখন আর ভাগ করা যাবে না, মনে থাকবে? আর বিক্রিত পণ্যের ব্যয় তো প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকলে বিক্রিত পণ্যের বের করতে হবে। বিক্রিত পণ্য বের করার সূত্র কি? বিক্রয় মাইনাস মোট লাভ, এইগুলো আপনারা জানেন, বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। আর গড় মজুদ বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইড বাই 2। কিন্তু প্রশ্নে দেখা হলো যে প্রারম্ভিক মজুদ নাই, শুধু সমাপনী মজুদ আছে, তাহলে সমাপনী মজুদ ডিরেক্ট বসে যাবে গড় মজুদের জায়গায়, তখন আর ভাগ করা যাবে না। আচ্ছা, এই প্রশ্নটা একটু সমাধান করা যেতে পারে। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ তো বের করতে বলছে, তাহলে সূত্র তো অলরেডি আমরা দেখছি যে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে। তাহলে বিক্রয় আছে 42,000 আর মোট লাভ আছে হচ্ছে 8,400, তাহলে 42,000 থেকে 8,000 চলে গেলে থাকে কত? 34,000। 34,000 থেকে 400 চলে গেলে থাকে কত? 33,600। তাহলে এই 33,600 হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, এই যে 33,600, ঠিক আছে? তারপরে দেখো এখানে এই যে প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ দুইটাই দেওয়া আছে, তাহলে গড় মজুদ কত হবে? প্রারম্ভিক মজুদ হচ্ছে 4,000 যোগ সমাপনী মজুদ হচ্ছে 6,000, তাহলে 4,000 যোগ 2,000 6,000 ডিভাইড বাই 2, তাহলে 4 আর 6 10, 10 2 দ্বারা ভাগ করলে হবে 5,000। তাহলে এবার বের করতে বলছে হচ্ছে পরের অনুপাতটা কি? পরের অনুপাতটা বের করতে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাইলাম কত আমরা? 33,600। আর গড় মজুদ পাইছি কত? গড় মজুদ পাইছি হচ্ছে 5,000। শেষ। 33,600 কে 5,000 দ্বারা ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে সঠিক উত্তর। ইজি, একেবারে ইজি, একেবারে ইজি, ঠিক আছে? এই যে আবার মজুদ আবর্তন অনুপাত চাইছে, সব মজুদ আবর্তন অনুপাত বের করতে হবে, সিম্পল। তো এই যে শেষের প্রশ্নগুলো আছে, এগুলো আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাব। আমরা আরেকটা টপিক আছে, আমরা পড়বো বিক্রিত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত একটা চ্যাপ্টার আছে, পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। ওই টপিকটা যখন পড়বো এই ব্যাপারগুলো আপনাদের আরো ক্লিয়ার হবে। আগামীকালকে সিকিউর ক্লাস, কেউ যদি এই চ্যাপ্টারের আরো ডিপ শিখতে চান তাহলে আগামীকালকে সিকিউর ক্লাসটা করবেন। এটা তো এইচএসসি বেসড ক্লাস, আগামীকাল ক্লাসটা কি? এটাও আজকেরটাও এইচএসসি, বাট এইচএসসি সিলেবাস দিয়ে যদি এডমিশনে হচ্ছে নিবন্ধন হচ্ছে, তাহলে এটা সবার জন্য ক্লাস। আগামীকালকের ক্লাসটা হচ্ছে এইচএসসির সিকিউ ক্লাস, তো সিকিউ পড়াবো। তো সিকিউটা যদি আপনি ভালো করে শিখেন তাহলে দেখবেন যে এই চ্যাপ্টারের খুঁটিনাটি সব আপনার শেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আগামীকালকে দেখা হচ্ছে। আগামীকালকের ক্লাস হচ্ছে 9টায়, আইসিটি ক্লাস হচ্ছে 7টায়, আর দুইটা পরীক্ষা হবে, 7টায় একটা 8টায় একটা, হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবস্থাপনা। হিসাব বিজ্ঞানের টপিক দিয়ে দিচ্ছি, ব্যবস্থাপনা টপিকও দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, অ্যাকাউন্টিং এর সাথেই থাকেন। আমাদের প্রত্যেকটা পোস্টে রিয়েক্ট দেন, তাহলে আমাদের সকল পোস্টের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।